প্রত্যেকে বলে থাকেন ইংরেজি শিখতে গেলে বা ইংরেজিতে কথা বলতে গেলে টেন্স জানতেই হবে। আজকের এই ভিডিওটিতে আমি দৈনন্দিন ব্যবহৃত বাক্যের মাধ্যমে টেন্সকে জলের মতো সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং আজকের এই ভিডিওটি দেখবার পর আপনাদের আর টেন্স শেখার দরকার হবে না। যারা একদম ইংরেজি জানেন না বা নতুন করে ইংরেজি শিখতে চান তারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তারাও খুব সহজে সিচুয়েশন অনুযায়ী বাক্য তৈরি করতে পারবেন। প্রথমে আসি, আমি খাই, আমি যাই, আমি করি, আমি রান্না করি, আমি স্কুলে যাই, আমি ইংরেজি শিখি। এইসব বাক্যকে কিভাবে আমরা টেন্স অনুযায়ী ইংরেজিতে লিখব। এইসব বাক্যকে যখন আমরা টেন্স অনুযায়ী ইংরেজিতে লিখব তার গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন যদি বলি আমি করি তাহলে কি বলবো? I do. আই ডু, আমি করি। এবার যদি বলি আমি কাজটি করি তাহলে কি হবে? I do the work. আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই ডু দ্য ওয়ার্ক। এবার যদি বলি সে কাজটি করে তাহলে কি বলবো? He does the work. হি ডাজ দ্য ওয়ার্ক। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট, রাম ইত্যাদি হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়, তাই এখানে হয়েছে হি ডাজ দ্য ওয়ার্ক। ঠিক একইভাবে এবার যদি বলি আমি ইংরেজি শিখি, I learn English. আই লার্ন ইংলিশ, সাবজেক্ট আই, তারপর লার্ন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে ইংলিশ। এবার যদি বলি সে ইংরেজি শেখে তাহলে কি বলবো? He learns English. হি লার্নস ইংলিশ, সে ইংরেজি শেখে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই লার্নের সঙ্গে একটা এস যুক্ত হয়ে হয়েছে হি লার্নস ইংলিশ। এবার যদি বলি আমি স্কুলে যাই তাহলে কি বলবো? I go to school. আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। সাবজেক্ট আই, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু স্কুল, আমি স্কুলে যাই। আই গো টু স্কুল। আর এই যে বাক্যগুলো আমরা যে টেন্সে বলেছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। একটা কথা মাথায় রাখবেন, ইংরেজিতে কথা বলতে গেলে টেন্সের নামটা বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী বাক্য গঠন করা, সেটা কিন্তু সবচেয়ে বড় কথা। এবার যদি বলি আমি করেছিলাম, আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, আমি ইংরেজি শিখেছিলাম, গতকাল আমি তার সঙ্গে দেখা করেছিলাম, এক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে। সেকেন্ড ফর্ম অর্থাৎ ডু থাকলে ডিড, ইটের সেকেন্ড ফর্ম এইট হবে, গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট হবে, লার্ন এর সেকেন্ড ফর্ম লার্নড হবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি করেছিলাম কি বলবো? I did. আই ডিড, ডিড ডু এর সেকেন্ড ফর্ম ডিড, আমি করেছিলাম আই ডিড। আমি খেয়েছিলাম I ate. আই এইট, ইট এর সেকেন্ড ফর্ম এইট, আই এইট, আমি খেয়েছিলাম। এবার যদি বলি আমি শিখেছিলাম, I learned. আই লার্নড, লার্ন প্রেজেন্ট ফর্ম ছিল, তার সেকেন্ড ফর্ম হচ্ছে লার্নড, আই লার্নড। এবার যদি বলি আমি ইংরেজি শিখেছিলাম, I learned English. আই লার্নড ইংলিশ, সাবজেক্ট তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন, আই লার্নড ইংলিশ। এবার যদি বলি আমি তার সঙ্গে দেখা করেছিলাম, I met her. আই ম্যাট হার, মেয়ে হলে হার আর ছেলে হলে হিম, আই ম্যাট হার। মিট এর সেকেন্ড ফর্ম, সাবজেক্টের পরেই মিট এর সেকেন্ড ফর্ম ম্যাট অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে বলেছি হার, আই ম্যাট হার, আমি তার সঙ্গে দেখা করেছিলাম। আর এই বাক্যগুলোকে আমরা যে টেন্সে বললাম সেই টেন্সটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স। এবারে আমরা যদি বলি আমি করব, করি নাই, করব। আমি খাবো, এখনো খাই নাই, খাবো। আমি ইংরেজি শিখবো, আগামীকাল আমি কলকাতা যাব, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো? এক্ষেত্রে সাবজেক্টের পরেই আসবে একটা উইল চলে আসবে, উইল। উইলের পর ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান, ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি খাবো, এখনো খাই নাই, আমি খাবো, কি বলবো? I will eat. আই উইল ইট, আমি খাবো, আই উইল ইট। এবার আমি যাব যদি বলি I will go. আই উইল গো, আমি যাব। এবার যদি বলি সে যাবে, He will go. হি উইল গো, সে যাবে। আমি ইংরেজি শিখবো তাহলে কি বলবো? I will learn English. আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। অর্থাৎ সাবজেক্ট তারপরে চলে আসলো একটা কি উইল, তারপরে হচ্ছে ভার্বের
ফার্স্ট ফর্ম অর্থাৎ V1, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আই উইল লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখবো। এবার যদি বলি আমি আগামীকাল কলকাতা যাব, তাহলে কি হবে? I will go to Kolkata tomorrow. আই উইল গো টু কলকাতা টুমোরো, আমি আগামীকাল কলকাতা যাব। আই উইল গো টু কলকাতা টুমোরো। সাবজেক্টের পরে উইল আসলো, উইলের পরেই ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন চলে আসলো। আর এই বাক্যগুলোকে আমরা যে টেন্সে বললাম সেটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্স। এবার যদি বলি আমি খাচ্ছি, অর্থাৎ খাওয়া কাজটি আমার চলছে। আমি যাচ্ছি, অর্থাৎ আমার যাওয়া কাজটি চলছে। আমি রান্না করছি, অর্থাৎ আমার রান্না করা কাজটি চলছে। আমি ইংরেজি শিখছি, অর্থাৎ আমার ইংরেজি শেখার কাজটি চলছে। এক্ষেত্রে বাক্যের গঠন কি হবে? এক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর। এম কখন হবে? আই এর সঙ্গে এম হবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় ই, সি, ইট, রাম, কোনো একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ। আর বাকি সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। উই আর, দে আর, ইউ আর, আর। আর এম আই এম। আর ইস হি ইস, শি ইস, ইট ইস, রাম ইস। এরপরেই হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি। ইট যদি থাকে ইটিং, ডু থাকলে ডুইং, কুক থাকলে কুকিং, রান থাকলে রানিং, ওয়ার্ক থাকলে ওয়ার্কিং, তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি খাচ্ছি, কি হবে? I am eating. আই এম ইটিং, এখানে কোনো অবজেক্ট নেই, আই এম ইটিং। এবার যদি বলি আমি ভাত খাচ্ছি, I am eating rice. আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এবার যদি বলি আমি শিখছি, কি বলবো? I am learning. আই এম লার্নিং, আমি শিখছি। আমি ইংরেজি শিখছি, I am learning English. আই এম লার্নিং ইংলিশ। এটাকে যদি এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে বলি সে শিখছে, কি হবে? He is learning. হি ইজ লার্নিং, হি এর সঙ্গে ইজ হলো। আগেই বলেছিলাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে হি ইজ লার্নিং। এবার যদি বলি সে ইংরেজি শিখছে, তাহলে কি বলবো? He is learning English. হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছে। এবার যদি বলি আমরা খেলছি, We are playing. উই আর প্লেয়িং, আমরা খেলছি, অর্থাৎ খেলার কাজটা এখনো চলছে, চলছে। উই আর প্লেয়িং, আমরা খেলছি। এবার যদি বলি আমরা ফুটবল খেলছি, We are playing football. উই আর প্লেয়িং ফুটবল, আমরা ফুটবল খেলছি, খেলার কাজ চলছে। উই আর প্লেয়িং ফুটবল। এবার যদি বলি আমি রান্না করছি, I am cooking. আই এম কুকিং, আমি আগে বলেছিলাম আই এর সঙ্গে এম হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, আই এম কুকিং, আমি রান্না করছি। এবার যদি বলি আমি ভাত রান্না করছি, সেক্ষেত্রে কি বলবো? I am cooking rice. আই এম কুকিং রাইস, আমি ভাত রান্না করছি। এবার যদি বলতে চাই আমি হাঁটছি, তাহলে কি বলবো? I am walking. আই এম ওয়াকিং, আমি হাঁটছি। এই বাক্যগুলোকে আমরা যে টেন্সে গঠন করেছি সেই টেন্সটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যের গঠন হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার যদি বলি আমি খাচ্ছিলাম, আমি বাজারে যাচ্ছিলাম, আমি ইংরেজি শিখছিলাম, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ কিছু সময় ধরে চলছিল। ধরুন কেউ আপনাকে ফোন করলো যে কি ব্যাপার, আমি তোমাকে ফোন করলাম, তুমি ফোনটাই তুললে না। এবার আপনি হয়তো বললেন তুমি যখন ফোন করেছিলে আমি তখন বাইক চালাচ্ছিলাম, বা বললেন আমি তখন রান্না করছিলাম, আমি বুঝতেই পারিনি। তুমি আমাকে ফোন করেছিলে, আমি বুঝতেই পারিনি, কারণ আমি তখন রান্না করছিলাম। তো এক্ষেত্রে বাক্যের গঠন কি হবে? এক্ষেত্রে বাক্যের গঠন হবে আগের যে বাক্যগুলো আমরা তৈরি করেছিলাম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বাক্যগুলো তৈরি করেছিলাম, সাবজেক্টের পরে এম ইস আর, আর এক্ষেত্রে এম ইস আর এর পরিবর্তে এম ইস আর এর যে সেকেন্ড ফর্ম ওয়াজ, ওয়ার ব্যবহার হবে। ইসের জায়গায় ওয়াজ, এম এর জায়গায় ওয়াজ, আর যেখানে যেখানে আর হয় আর এর জায়গায় ব্যবহার হবে ওয়ার। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। অর্থাৎ শুধু পরিবর্তন হচ্ছে এম ইস আর এর জায়গায় ওয়াজ ওয়ার। তাহলে এবার যদি বলি আমি খাচ্ছিলাম, I was eating. আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম।
তাহলে এবার যদি বলি আমি ভাত খাচ্ছিলাম তাহলে কি বলবো? I was eating rice. আই ওয়াজ ইটিং রাইস। ঠিক একইভাবে যদি বলি আমি ইংরেজি শিখছিলাম, I was learning English. আই ওয়াজ লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছিলাম। আয়ের সঙ্গে ওয়াজ হলো, কারণ এম এর সেকেন্ড ফর্ম ওয়াজ। এবার যদি বলি আমরা ফুটবল খেলছিলাম তখন কি বলবো? We were playing football. উই ওয়ার প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলছিলাম। উই ওয়ার প্লেইং ফুটবল। ঠিক একইভাবে যদি বলি সে রান্না করছিল তখন কি বলবো? He was cooking. হি ওয়াজ কুকিং, আমি যখন তার বাড়িতে গেলাম তখন সে রান্না করছিল। হি ওয়াজ কুকিং দেন, বা হি ওয়াজ কুকিং। এই বাক্যগুলোকে আমরা যে টেন্সে গঠন করেছি সেই টেন্সটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা বাক্য গঠন করব সেক্ষেত্রে বাক্যের গঠন হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে ওয়াজ ওয়ার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ, আই এর সঙ্গে ওয়াজ, বাকি সব ক্ষেত্রে হচ্ছে ওয়ার, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, প্লাস এরপরে যদি অবজেক্ট থাকে বা অন্য কিছু থাকে সেটা বসবে। এবার যদি বলতে চাই আমি খেতে থাকবো, অর্থাৎ ভবিষ্যতে আমার খাওয়া কাজটি চলতে থাকবে। আমি যেতে থাকবো, ভবিষ্যতে আমার যাওয়া কাজটি চলতে থাকবে। আমি ইংরেজি শিখতে থাকবো, ভবিষ্যতে আমার ইংরেজি শেখা কাজটি চলতে থাকবে। আমরা ফুটবল খেলতে থাকবো। হয়তো কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে কিরে বিকালে তোমার সঙ্গে দেখা করা যাবে? আমি বললাম হ্যাঁ বিকালে দেখা করা যাবে, তুমি মাঠে আসো। আমরা তখন ফুটবল খেলতে থাকবো। তো এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট, এরপরেই হচ্ছে উইল বি, সাবজেক্টের পরে উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্টের পরে উইল বি, তারপরে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি খেতে থাকবো তাহলে কি বলবো? I will be eating. আই উইল বি ইটিং, আমি খেতে থাকবো। ঠিক এবার যদি বলি আমি যেতে থাকবো, I will be going. আই উইল বি গোয়িং, Going. আমি যেতে থাকবো। আমি ইংরেজি শিখতে থাকবো, I will be learning English. আই উইল বি লার্নিং ইংলিশ। আমরা ফুটবল খেলতেই থাকবো, We will be playing football. উই উইল বি প্লেইং ফুটবল, আমরা ফুটবল খেলতেই থাকবো। সে রান্না করতেই থাকবে, He will be cooking. হি উইল বি Cooking. কুকিং। অর্থাৎ এক্ষেত্রে সাবজেক্টের পর পার্সন যাই হোক না কেন উইল বি বসবে, উইল বি এর পরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে যদি কিছু থাকে সেটা তারপর বসবে। এবং এই বাক্যগুলোকে আমরা যে টেন্সে গঠন করেছি সেই টেন্সটি হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বাক্যের গঠন হলো সাবজেক্ট প্লাস উইল বি, পার্সন যাই হোক, প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার যদি বলি আমি ভাত খেয়েছি, আমি আমার হোমওয়ার্ক করেছি, আমি আমার রান্না করেছি। অর্থাৎ কোনো কাজ একটু আগে শেষ হয়েছে বা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, এক্ষেত্রে আমরা কিভাবে বলবো? অর্থাৎ বাংলায় যখন খেয়েছি, করেছি, গিয়েছি, পড়েছি, শিখেছি, খেয়েছে, গিয়েছে, পড়েছে, শিখেছে ইত্যাদি থাকবে, সেক্ষেত্রে বাক্যের গঠনটি হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় হি সি ইট রাম কোনো একজন ব্যক্তির নাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো হ্যাজ। আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম বলতে যেমন ইট এর সেকেন্ড ফর্ম এইট, থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইটেন ব্যবহার করব। ডু ডিড সেকেন্ড ফর্ম ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান, আমরা ডান ব্যবহার করবো এক্ষেত্রে। গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, এবং থার্ড ফর্ম হচ্ছে গন, আমরা এখানে গন ব্যবহার করব। কুক কুকড, আমরা থার্ড ফর্ম অর্থাৎ কুক ব্যবহার করব, কুকড। তারপরে হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে এবার যদি বলি আমি খেয়েছি কি বলবো? I have eaten. আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। ইট এর থার্ড ফর্ম হচ্ছে ইটেন, আই হ্যাভ ইটেন। এবার যদি বলি সে খেয়েছে, He has eaten. হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। আগেই বলেছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ ভার্বের থার্ড ফর্ম ইটেন, ইটের থার্ড ফর্ম ইটেন, হি হ্যাজ ইটেন, সে খেয়েছে। এবার যদি বলি আমরা খেয়েছি তাহলে কি বলবো? We have eaten. উই হ্যাভ ইটেন, আমরা খেয়েছি। এবার যদি বলি আমি রান্না করেছি তাহলে কি বলবো? I have cooked. আই হ্যাভ কুকড, সাবজেক্ট আই, তারপরে বসলো হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম কুক এর থার্ড ফর্ম হচ্ছে কুকড, আই হ্যাভ কুকড,
আমি রান্না করেছি, একটু আগে করেছি, রান্না করেছি, এখনো সবকিছু রেডি আছে, তুমি আসলেই খেতে পারো, আমি রান্না করেছি। তাহলে এবার যদি বলি আমি ভাত রান্না করেছি, I have cooked rice. আই হ্যাভ কুকড রাইস। এবার যদি বলি তারা ফুটবল খেলেছে, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? They have played football. দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। সাবজেক্ট হচ্ছে দে, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে। এবার যদি বলি আমরা ইংরেজি শিখেছি, তাহলে কি হবে? We have learned English. উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছি। এই বাক্যগুলোকে আমরা যে টেন্স অনুযায়ী গঠন করেছি, সেই টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার যদি বলি আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি, তারা 3 ঘন্টা ধরে ফুটবল খেলছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এখনো চলছে বা ভবিষ্যতেও চলতে পারে। এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটি হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, বাকি সব ক্ষেত্রে হবে হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে হচ্ছে ফর অথবা সিন্স, তারপরে টাইম বসবে। তাহলে এবার যদি বলি আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি, I have been reading a book for 2 hours. আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি। এই বাক্যটিকে ঘুরিয়ে যদি বলি আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে কি হবে? I have been reading a book since morning. আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে বই পড়ছি। এবার প্রশ্ন হলো সিন্স কখন হবে, ফর কখন হবে? আমরা যে সময়ে কাজটা শুরু করেছিলাম সেই সময়টা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে হবে সিন্স। যেমন আমি বললাম আমি সকাল থেকে বই পড়ছি, তাহলে আমি বই পড়ার কাজ কখন শুরু করেছিলাম? সকালবেলা, অর্থাৎ যখন শুরু করেছিলাম সেই সময়টা দেওয়া আছে, সেটা হচ্ছে সকাল, তাই এখানে হলো সিন্স। আই হ্যাভ বিন রিডিং আ বুক সিন্স মর্নিং, আমি সকাল থেকে একটি বই পড়ছি। আর যদি বলি আমি 2 ঘন্টা ধরে একটি বই পড়ছি, আই হ্যাভ বিন রিডিং আ বুক ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে বই পড়ছি ঠিকই, কিন্তু কখন পড়া শুরু করেছিলাম সেটা কিন্তু উল্লেখ নেই, সেক্ষেত্রে হবে ফর। এবার যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে কি হবে? It has been raining since morning. ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হওয়ার কাজটা শুরু হয়েছে কখন? সকালে, এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার যদি বলি 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কখন শুরু হয়েছে বৃষ্টি সেটা উল্লেখ নেই, শুধু বললাম 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? It has been raining for 4 hours. ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 আওয়ার্স, 4 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কখন শুরু হয়েছে বৃষ্টি সেটা উল্লেখ নেই, তাই এখানে হলো ফর। এবার যদি বলি আমি 10 বছর ধরে ইংরেজি শিখছি, তাহলে কি হবে? I have been learning English for 10 years. আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে ইংরেজি শিখছি। এই বাক্যটিকে যদি ঘুরিয়ে বলি আমি 2020 সাল থেকে ইংরেজি শিখছি, তাহলে কি হবে? I have been learning English since 2020. আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স 2020, আমি 2020 সাল থেকে ইংরেজি শিখছি। এখানে আমি কখন ইংরেজি শেখা শুরু করেছিলাম সেটা কিন্তু উল্লেখ করা আছে, তাই এখানে হয়েছে সিন্স। এই বাক্যগুলিকে আমরা যে টেন্স অনুযায়ী গঠন করেছি সেই টেন্সটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরো কিছু টেন্স বাকি রইল, সেই বাকি টেন্সগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তবে একটা কথা মাথায় রাখবেন, ইংরেজিতে কথা বলতে গেলে টেন্সের নামটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী বাক্য গঠন করা। স্বাভাবিক কারণে টেন্সের নামটার দিকে আমরা ততটা গুরুত্ব দেব না, আমরা কখনো কোনো টেন্সের সংজ্ঞা মুখস্থ করতে যাব না, শুধু মাথায় রাখবো কোন সিচুয়েশনে কোন স্ট্রাকচারটা হয়, সেটা আমাদের বড় কথা। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এবং এই ভিডিওটি সত্যিকারে যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এবং শেয়ার শেয়ার করবেন। করবেন।